আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী কলামিস্ট এবং লেখক জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি আপনাকে আপনাকে এবং অন্য মঞ্চের দর্শক শ্রোতাদের আমার ভালোবাসা ও প্রীতি জানাই। অজয় দা, আমাদের দেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, যদিও আপনি সবই জানেন, দূরে থেকে আসলে বেশি জানা যায়। তো আমরা যারা কাছে আছি, আমরা তো ঘটনার ভেতরে থেকে অনেক সময় বুঝতে পারি না। তো কতগুলি জিনিস এই মুহূর্তে খুব আলোচিত হচ্ছে, যেমন এটা জুলাই মাস। গত জুলাই মাসেই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। সেভাবে বলতে গেলে যে আন্দোলনের 1 বছর আমরা ধরতে পারি। এর মধ্যে কতগুলি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যেমন জুলাই একটা তারা প্রোক্লেমেশন করতে চাচ্ছে। এটা নিয়ে সরকার করতে পারবে কি পারবে না। এর মধ্যে আবার দেখলাম যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলছে এই সরকারের উপরে তারা আর ভরসা করতে পারছে না এবং অগাস্টে তারা নিজেরাই ঘোষণা করে দিবে। তো এটা তো নিজেদের ঘোষণা করার বিষয় নয়, এটা তো একটা সামগ্রিক আন্দোলন ছিল। কোনো একটা দল ঘোষণা করলে কেমন হবে, সরকার যখন ঘোষণা করবে তার সঙ্গে সবাই সম্পৃক্ত থাকবে কি থাকবে না, সেটাও তো একটা আলোচনার বিষয়। এই জুলাই প্রক্লেমেশনে যেটা হচ্ছে, তারপরে আপনার আরেকটা জিনিস যে রাজনৈতিক মত তৈরি করা সংস্কার বিষয়ে আমরা দেখছি কেবল মিটিং হচ্ছে, তাতেও কোনো ফল হয়তো আসছে না। তো এটা তো একটা বাস্তবতায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে আমাদের দেশের রাজনীতি আসলে সামনের দিকে কেমন যাচ্ছে? শুরুতেই আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। তার আগে আমি একটা কথা বলতে চাই, পৃথিবীতে আপনি আমাকে আফ্রিকারও একটা দেশের নাম বলতে পারবেন না যেখানে ক্ষমতায় থাকা একজন মানুষ একটা ম্যাগাজিন নিয়ে এবং সেই ম্যাগাজিন ধরা পড়লো ওহ, আপনার এয়ারপোর্টে, নির্বিঘ্নে পার হয়ে গেল সহকারীকে দিয়ে। এখন তাহলে সিকিউরিটির প্রয়োজন কি? এবং আমি আরেকটা জিনিস, আমি গণমাধ্যমকে ধরেন, আমরা দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের সাথে আছি। আপনি তোয়াব ভাইয়ের অধীনে কাজ করেছেন, আমি তোয়াব ভাইয়ের অধীনে লেখালেখি করেছি, বজলুর রহমানের অধীনে লিখেছি, আহমেদুল কবিরের অধীনে লিখেছি। তো আমরা এদের কাছ থেকে যেটা শিখেছিলাম যে সাংবাদিকতা নিষ্ঠা এবং নিয়ম, কেজি মোস্তফা, আমি যদি নামগুলি বলি, যে জি। একটা নিয়ম আছে। সন্তোষ দা কিংবা ধরেন যাদের কথাই বলি না কেন, একটা নিয়ম আছে, লেখাপড়া জানতে হয় মিনিমাম। আমাদের সাংবাদিকরা দেখলাম ম্যাগজিন এবং ম্যাগাজিনের তফাৎ বোঝে না। আমি প্রথম ভেবেছিলাম ও বোধহয় কোনো ম্যাগাজিন নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে, পরে বুঝলাম ইট ওয়াজ এ ম্যাগাজিন, ইটস নট ম্যাগাজিন, রাইট? এবং দেখেন, যেটা মুশকিল, যেটা আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং আপনি যেটা বললেন যে প্রোক্লেমেশন তো দূরের কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বাচ্চা ছেলের মতো বলছে যে মোবাইল এবং কি যেন নিতে চশমা গিয়ে এটা না চশমা নিয়ে, চশমা। হ্যাঁ, চশমা, এটা না হ্যাঁ। নিতে গিয়ে এটা, এটা না নিতে গিয়ে এটা। এই জন্য আমি স্যাটায়ার করে বলেছি যে চাটগায় একটা কথা আছে, গুড়া খাওয়ার মতো আচার খন, মানে বাচ্চা ছেলের পেশাবে আচার খাওয়া। বুঝতে পেরেছেন? তো এটা তো অনেকটা তাই হয়ে গেল না? এটার তো একটা ডিক্লারেশন প্রয়োজন ছিল যে কেন এটা ঘটেছে এবং ভবিষ্যতে এটা ঘটবে না। এটার থেকে আপনি, তার যারা ফলোয়ার, তার যারা, তাকে যারা পীর মানে, তারা যে উৎসাহিত হবে না তার গ্যারান্টি আপনি কোথায় পেলেন? এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা তো নিশ্চিত হয়ে গেল যে নিয়ে যাওয়াও যেতে পারে, আবার ধরা পড়লে দিয়েও চলে যাওয়া যেতে পারে। তাকে তো জিজ্ঞাসাবাদও করা হলো না। তাহলে আপনি কোনো কিছু না। আইনের মুখোমুখি, হ্যাঁ, আইনের মুখোমুখি তো সবাইকে হতে হবে, তাই না? না, একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যে পয়েন্টগুলো ধরেছেন এগুলো না আমি নিজে কথা বলেছি। মানে একটা জিনিস হলো কি, উনি যখন ওনার প্রোটোকল অফিসারকে দিয়ে গেলেন, উনি তো সেটাও পারেন না। অস্ত্র জি। কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত, আপনি কাউকে দিয়ে দিতে পারবেন না, কারোর কাছে হস্তান্তর করতে পারবেন না। তো উনি, আর অস্ত্রটা কি, গুলিটাও কিন্তু অস্ত্রের পার্ট। হ্যাঁ। অবশ্যই। তো উনি যেটা পারেন না। আবার 2 নম্বর হলো, অস্ত্র আইনের নিয়মই আছে। যখন আপনি কোনো একটা অস্ত্র আপনার আপনার লাইসেন্স থাকবে, আপনি যখন দেশের বাইরে যাবেন তখন ওটাকে আপনার মালখানায় জমা দিয়ে যেতে হবে। যেতে হবে, এক্স্যাক্টলি। উনি এটা ঘরে রেখে গেছেন। মানে, এবং আপনি যে কথাটা বললেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যে একজন লোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উনি আবার একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, অবসরপ্রাপ্ত এখন। তো একজন লেফটেন্যান্ট জেনারেলের কথা আপনি শুনেন, মানে এটা একটু আপনার পিছনে, কেমন মনে হয়? একটু পিছনে যান, প্রমোটেড বাই শেখ হাসিনা এজ এ জেনারেল। এবং আপনার এই, এখন প্রশ্ন হচ্ছে, তিনি প্রায় এগুলো বলছেন এবং আমার কেন জি। জানি কি মনে হচ্ছে জানেন, এটা হচ্ছে জি। বালসুলভ চপলতা। এটারও একটা ক্যারিশমা আছে, কিন্তু উনি ওইটার ইয়েটা ভোগ করতেছেন, ওইটার আশীর্বাদটা উনি ভোগ করছেন। উনি, হি শোজ দ্যাট হি ইজ ইনোসেন্ট, বাট হি নোজ, উনি জানেন আসলে। আমরা এই আলোচনা থেকে দূরে গিয়ে ওইখানে আসি, আপনি যেটা বলছিলেন যে জি। জুলাইয়ের জি। ইয়ে। জি প্লিজ। হ্যাঁ। দেখেন, জুলাইয়ের এগুলো কিছুই হবে না, হবে না, কারণ
আপনার তো বেসমেন্টটা আগে দরকার না? আপনি একটা বাড়ি বানালে আগে তো ভিত্তিটা দরকার। কোন ভিত্তির উপর এই বিপ্লব হলো, কোন ভিত্তির উপর আসলেই বিপ্লব হয়েছে কিনা, এগুলোই যেখানে আপনি স্থির করতে পারছেন না, সেখানে প্রোক্লামেশন হলেও কি না হলেও কি। এবং দেখেন, যে কথাটা বলতে বলতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমরাও বাইরের থেকে দেখছি যে আলী রিয়াজকে কোথা থেকে নিয়ে গিয়ে সংস্কারের একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। এখন হুম। হচ্ছে সংবিধানই থাকবে না, পুরো সংবিধানই না থাকার একটা সম্ভাবনা নাকি দেখা দিয়েছে। তাহলে আপনি কিসের প্রোক্লামেশন, কিসের উপর ভিত্তি করে আপনি কথা বলছেন? আমি প্রতিবারই আপনার সাথে কথা বললে যেটা বলি যে দেখেন, একটা গল্প আছে না আমাদের দেশে, যে এক ভদ্রলোক ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চেয়েছিল। তো জি। ওসি তাকে ডেকে বলছে যে আপনি কামান চাচ্ছেন কেন ভাই? কামান কেউ চায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য। হুম। বলছে গত বছর আমার ছেলের বিয়েতে 25 কেজি চিনি চেয়েছিলাম, আপনি কেটে হুম। দিয়েছেন 5 কেজি। তা আমি ভাবলাম যদি কামান চাই অ্যাটলিস্ট একটা পিস্তল পাবো, তাই না? এখন এখন প্রশ্ন হচ্ছে আপনার, এরা যে কি করছে, কিসের, আপনি আমাকে বলেন যে জুলাই স্মারকটা কিসের, কিসের এটা, মানে এটার ভিত্তিতে কি হবে? এরকম গণ অভ্যুত্থান পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে কিন্তু। এবং আপনারা যাকে হুম। হুম। হটিয়েছেন, আমার কাছে বারবারই যেটা মনে হচ্ছে যে জিনিসটা আমরা আর দেখতে চাই না বলে এটাকে মনে মনে করা হয়েছিল যে এটা ঘটেছে, এবং এটাকে সমর্থন করেছে অনেকে। আমরাও অন্তর্গতভাবে চেয়েছি যে অচলায়তনের অবসান হোক, একনায়কতন্ত্রের অবসান হোক, কিন্তু আপনারা আবার সেই রূপেই ফিরে আসছেন। এবং এগুলো কি আপনার বলছে যে নতুন বাংলাদেশ, আপনি দেখেছেন নিশ্চয়ই, পরে বোধহয় দিবসটা বোধহয় না পালানোরও সিদ্ধান্ত হয়েছে। এরা তো নিকট মাঝখানে ইতিহাস, এরা তো মাঝখানে নিকট একটা ইতিহাসও জানে না। রাইট, মাঝখানে তারা একটা শব্দ খুব মানে একদম শুরুর দিকে আমরা শুনলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এক বছরে কিন্তু আমি বুঝতে পারি নাই বন্দোবস্তটা কিসের, কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আচ্ছা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি ইতিহাসের ভালো ছাত্র ছিলাম, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তই টিকে নাই। ওইটার নাম ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। মানে চিরস্থায়ী বন্দোবস্ত জীবনের জন্য অ্যাবলিউট হয়ে গেল, মানে অবসলিউট হয়ে গেছে। আর আপনি এই বন্দোবস্ত টিকবে? আপনার মাথা খারাপ। আর একটা কথা শুনেন, যে কথাটা আপনি বলেন এবং অনেকে জি বলে, জি 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 বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে তৃণমূল পর্যায়ের একটা দল। আমরা জি সমর্থন করি বা না করি, এই বাংলাদেশ নামটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস আওয়ামী লীগের হাত ধরে বড় হয়েছে, জন্ম হয়েছে। আওয়ামী জি লীগের যারা নিরীহ কর্মী আছে মাঠে গ্রামে গঞ্জে, আমি তো সবসময় একটা কথা বলি, এটা লিডারশিপটা ছিল অপদার্থ, যে কারণে জি আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। কিন্তু জি। প্রতি গ্রামে প্রতি মহল্লায় 2 জন লোক আছে যে আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে পারে, যেটা আর কোনো দলের নাই, বুঝছেন? রাইট। হুম তাহলে হুম হুম এই হুম। দলটাকে, মানে আপনার রিকনসিলিয়েশনের কথা বলছে, জামাতের সাথে রিকনসিলিয়েশন করা হয় নাই বলে আস্ফালন করছে, খেদ করছে, দুঃখ করছে, কিন্তু আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কথা বলছে না। আরে আওয়ামী লীগের নেতৃত্বকে বাদ দিয়েই তো রিকনসিলিয়েশন করতে হবে, তাই না? রাইট পুরনো রাইট। নেতৃত্ব যে পাপ আপনি গ্রামে গঞ্জে ওয়ার্ডের যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মাত্রলীগ এগুলি করে, ওরা তো 10 টাকা কামাইছে হয়তো, কিন্তু তাকে আপনি টার্গেট করছেন কেন? আপনি তো আসল লোকদের একজনকেও টার্গেট করতে পারেন নাই। আসাদুজ্জামান খান কামালও নাই, ওবায়দুল কাদেরও নাই, কেউ নাই। আপনি ধরেছেন কাদেরকে? একেবারে নিরীহ প্রান্তিক মানুষজনকে। এখানে একটা কথা ভুলে যাওয়ার আগে বলি, আপনি প্রোক্লেমেশন দিয়ে কি করবেন যে দেশে একজন নারীকে ধর্ষণ করে তার ভিডিও প্রচার করে দেওয়া হয়? আপনি খেয়াল করেন কিন্তু খুব এবং এই সেটা ঘটনাগুলো। আপনার ওইটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার হয়েছে। নয়া জি, দেখেন তো তাদের এক্সক্লুসিভ হিসেবে এটা প্রচার করেছে একটা মেইন স্ট্রিম জি, মিডিয়া, সেই মিডিয়া নিয়ে কেউ কিছু বললো না। ওই একদম। মিডিয়া তো পরে থেকে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। এবং আপনার এটা তো অনৈতিক, এবং মানে সাংবাদিকতা যে কোনো আইনের পরিপন্থী এটা, তাই না? আপনি জি তো ভিকটিমকে ওইভাবে ফোকাস করতে পারেন না। ভিকটিমের জীবন, ভিকটিমের সম্ভ্রম, তার পরিবারের ইজ্জত, আপনি এগুলি কাউন্টে আনেন নাই, তাই না? জি এখানে জি দেখেন, শুধু আমরা শুধু সংখ্যালঘু বললে তো হবে না, প্রত্যেকটা পরিবারের মধ্যে এখন একটা আতঙ্ক বিরাজ করছে। যে বাইরে যাচ্ছে, যেসব মেয়েরা, তাদেরও একটা আতঙ্ক বিরাজ করছে। এবং আপনি প্রোক্লেমেশনের কথা বলছেন, ওইটা দিয়ে আমার কি হবে যদি আপনি এটা ঠিক করতে না পারেন? একটা জাতীয় ফল উৎসব দেখলাম, সেখানে যেভাবে চুরি করলো, এবং এটা যে জাতীয় পর্যায়ে ভিডিও হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে, এইটার আপনি এটা দায়িত্ব নেবেন না? আপনি সামান্য ফল সংরক্ষণ করতে পারছেন না, আর ফলাফল সংরক্ষণ করবেন কি করে? ফলই তো রাখতে পারছেন না, তাই না? এগুলো এগুলো কিন্তু মারাত্মক পর্যায়ে চলে গেছে আপনার। মানে এখন সবকিছু দেখে মনে হচ্ছে কি যে তারা এত বড় একটা দায়িত্ব পেয়েছে, কিন্তু তাদের আচার আচরণ কাজকর্ম কথাবার্তা মানে মনে হচ্ছে নন সিরিয়াস টাইপের। আপনার কাছে কি তাই মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে জানেন, মূল কুশীলবরা কিন্তু আড়ালে চলে গেছে। আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, উপদেষ্টাদের অনেককেই আপনি আর দেখবেন না এখন ফোকাসে। এটাও হুম। ইচ্ছাকৃত, কিন্তু তারা তাদের ঘর গোছাচ্ছে এবং তারা তাদের কাজ করছে। সামনে যাদের ঠেলে দিয়েছে তারা হচ্ছে অর্বাচীন, এবং তারা প্রগল্ভ, এবং তারা খানিকটা মূর্খ। এই জন্য তারা যা মনে আসছে তাই বলছে। যারা আসল, যারা নাটের গুরু, নাটাইটা যাদের হাতে, তারা পেছন থেকে জি গেলছে।
আমি আপনি সুতো আর ঘুড়ি দেখতে পাচ্ছি, নাটাই কিন্তু দেখতে পাচ্ছি না এখন। এটা কিন্তু হুম, ভয়ঙ্কর। হুম, 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 হুম। জি। তো এই অবস্থার মধ্যে আমরা কিন্তু জুলাই এসে পা দিলাম। এখন আরেকটা কথা বলা হচ্ছে যে নির্বাচন কবে হবে, অথবা আমি ওই দিন আমি নিজে একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হবে, উনি হেসে বলেন কি যে আদৌ কি হবে। মানে নির্বাচন হ্যাঁ, আপনার কি আপনি মনে হয়? বাংলাদেশে আপনি আমাকে বলেন, হাতে গোনা 2-3টা নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন কি আসলে নির্বাচন হয়েছে? এবং এই নির্বাচন যদি হয়ও, আমি মনে করি না যে হবে না, হয়তো হবে চাপে, বিভিন্ন চাপে, আন্তর্জাতিক চাপে, লোক দেখানোর জন্য, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝ দেওয়ার জন্য, তারপরে ধরেন আর্থিক সহায়তা পাওয়ার জন্য, নানা কারণে উই মে হ্যাভ এ ইলেকশন। কবে হবে এই গ্যারান্টি কেউ দেবে না। আপনারা কিন্তু, মানে আপনি নন, সকলেই আমরা একটা জিনিস ভুল করছি। ইউনূস সাহেব কিন্তু ইলেকশন কবে দেবে এই কথা বলে নাই। উনি না, সাবজেক্ট টু দ্য এখনো ক্লিয়ার কন্ডিশন। করে নাই। হ্যাঁ, এখনো হ্যাঁ, ক্লিয়ার উনি করে নাই। সাবজেক্ট টু দ্য কন্ডিশন, এইটা হলে এইটা হবে, এইটা হলে এইটা হবে, সংস্কার হলে হবে। তো সংস্কার কবে হবে কে জানে? হ্যাঁ, একটা লোক যে আমেরিকা থেকে এসছে এবং তিনি যে আমাদের দেশের ঘাড়ের উপর বসে আছে আজকে কতদিন, তাই না? হুম। আজকে কতদিন একজন রাষ্ট্রীয় মেহমান। ইংরেজিতে একটা কথা আছে, এভরি গেস্ট আফটার 3 days স্মেল লাইক ফিশ। মাছের মতো গন্ধ ছড়ায় 3-4 দিন পরে। তো আমাদের এই অতিথি এই মেহমান তো যাচ্ছে না ভাই, ঠিক আছে? হুম, এখন আমরা এই জায়গা থেকে কি করে উত্তরণ পাবো? এবং সোজা কথা কি জানেন, একটু কাজের কথায় আসি। দেখেন, হিউমার তো করছি, আমরা একটা কাজের কথা বলি। জাতীয় ঐকমত্য করতে হলে বাংলাদেশে অনেকগুলি ফ্যাক্টরকে মিনিমাইজ করতে হবে, এটা আমরা সবাই জানি। অনেকগুলি ফ্যাক্টরকে মিনিমাইজ করতে হবে। সেই ফ্যাক্টরগুলো মিনিমাইজ না করে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, জাতীয় পার্টির মতো একটা অর্ধভঙ্গুর দল, তারপর আরো কিছু দল আছে, এদেরকে বাদ দিয়ে আপনি একতরফা যেটাই করবেন সেটা আবারও প্রশ্নের সম্মুখীন হবে। আমি কিন্তু right, আওয়ামী লীগের পক্ষে বলছি না, আওয়ামী লীগের ওই right, নেতৃত্বকে আমি আমি পছন্দ করি না এবং ফিরে আসুক এটাও আমি চাচ্ছি না। যে হুম, সমস্ত লোকরা, আমি গত গত আলোচনা তো আপনাকে বলেছি, যে নেতা তার কর্মীদের রেখে পালায় তার ফিরে আসার যৌক্তিকতা জিরো। ঠিক আছে, হুম, সে থাক, সে তার মতো বিদেশে আরামে জীবনযাপন করুক, তাদের টাকার অভাব নাই। কিন্তু যে দলটি মুক্তিযুদ্ধ, যে দলটি হেরে, আপনি জানেন বোধহয় পরশুদিন আহমদ ছফার জন্মদিন ছিল, কালকে জি, বা পরশু। তো আহমদ ছফা একটা কথা দারুণ বলেছিল না, যখন আওয়ামী লীগ জিতে তখন তারাই জেতে, আর যখন আওয়ামী লীগ হেরে যায় তখন আমরা সবাই হেরে যাই। এই right, বাস্তবতাটা থেকে বেরুতে হলে একটা অন্য ধরনের রাজনীতির প্রক্রিয়া চালু করার কথা ছিল। কিন্তু আপনি যে কথাটা বললেন, দেখেন বয়সের কথাটা আমি গতবারও বলেছি, বয়সটা ফ্যাক্টর না, বয়স অনুযায়ী ম্যাচিউরিটিটা ফ্যাক্টর। এদের মধ্যে জি, ম্যাচিউরিটির অভাব আছে, খেয়াল করেছেন? এবং ম্যাচিউর লোকজন যে কথা বলবে না, যে কাজ করবে না, ঠিক তাই করে চলেছে তারা। তাহলে ইমম্যাচিউর লোকজন দ্বারা একটা ম্যাচিউর রাষ্ট্র, যার বয়স 54 বছর, সে রাষ্ট্রটি চলবে কি করে? আমি তো এটাই ভেবে পাই না আপনার। উম, আমাদের দেশে ধরেন কত বুদ্ধিজীবী, কত রাজনীতিবিদ, কত ধরনের অগ্রগণ্য মানুষ আছেন যারা লেখাপড়া করেন, দেশ বোঝেন, রাষ্ট্র বোঝেন, তাদের কাউকে আপনি সামনে দেখবেন না। এটা এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু রাষ্ট্রের কিছু ফেস থাকে, ফেস ভ্যালু থাকে, সেই লোকগুলোকে ক্রমাগত হটিয়ে দিয়ে কেবল একজন লোককে সামনে রেখেছেন, নোবেল বিজয়ী। ভাই, পৃথিবীতে যদি কেবল নোবেল বিজয়ী সামনে থাকতো তাহলে তো অন্য অন্য ইতিহাস হতো, তাই না? নোবেল তো right, নানা কারণে মানুষ পেতেই পারে, নোবেল নাথিং বাট এ প্রাইজ অনলি, তাই না? right, রবীন্দ্রনাথ তো 1913 সালে নোবেল পেয়েছেন, রবীন্দ্রনাথ তো কংগ্রেসের সভাপতি হন নাই, তাই না? রবীন্দ্রনাথ তো ভারতবর্ষ পরিচালনা করতে চান নাই, তাই না? রবীন্দ্রনাথের শান্তিনিকেতন নিয়েছিলেন। আপনার right, নোবেল, আমরা মাথা নত করে স্বীকার করি, প্রথম পদ্মাবারের বাঙালি, আপনি নোবেল পেয়েছেন। কিন্তু এখন যে কাজগুলো ঘটছে সেটা নোবেল এবং আপনাকে জিরো করে দিচ্ছে। এটা তো বুঝতে হবে, তাই না? জিরো হয়ে গেছে, নাও ইট গোস টু বি মাইনাস অনলি। তার অনেকে আগেই তো অনেকে সাবধান হতে হবে। আপনি এটা শুনেছেন কিনা জানি না, আমাদের এখানে অনেকে কিন্তু এমন ধরনের কথা বলে যে নোবেল আপনার মিয়ানমারে যে নোবেল আহত হয়েছে আর আমাদের এখানে এখন নিহত হচ্ছে। এটা মন্দ বলে নাই, আমাদের এখানে নিহতই হয়ে গেছে। এবং শুধু ইয়ে নয়, আপনার দেখেন, মানুষের যারা নোবেল পায়, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে কিন্তু ওজস্বতা থাকে, শুধু হুম, ব্যবসা থাকে না। ও, আপনার একটা তেজ থাকে, কথার মধ্যে একটা অনুপ্রেরণা থাকে, ঐক্যের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আপনি হুম, মিষ্টি করে হাসলেন এবং চুপ করে থাকলেন, এটাতে আসলে আমি জানি না, এটাতে আমার কথা হচ্ছে এটা রাষ্ট্র পরিচালনার জন্য এর কোনো প্রয়োজন নেই। আপনাকে কোথাও কোথাও দৃঢ় হতেই হবে। যারা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং যারা পারেননি, দেখেন, না হুম, পেরেও কিন্তু নেলসন ম্যান্ডেলা একজন হিরো। তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেননি, সরকার পরিচালনা করতে পারেননি, কিন্তু হি ইজ এ ন্যাশনাল হিরো। কারণ তিনি জানতেন কখন নিতে হবে, কখন ছেড়ে দিতে হবে। রাইট, আমাদের দেশে রাইট। কখন নিতে হবে এটা জানে, ছেড়ে দিতে হবে কেউ জানে না এটা। ছাড়ার কথা কেউ বলে না। না, এবং যতক্ষণ পর্যন্ত তাকে তাড়ানো না হয় সে যায় না। এটা একটা মানে অদ্ভুত জিনিস কিন্তু।
উনি কাজটা যে পারছেন না এটাও বুঝছেন না। বুঝলেও বলছেন না। হ্যাঁ, বুঝছেন না হয়তো টের পাচ্ছেন, কিন্তু বলছেন না। হ্যাঁ, এবং এই না বলাটাই যে বলছিলাম না আপনার যে মানে নোবেল বিজয়ীদের অনেক বক্তব্য আছে যেগুলি উদ্ধৃত করলে সহজ হয়ে যাবে, সেই রকম উদ্ধৃতিও তো পাচ্ছি না আমরা। উনি যদি এগিয়ে এসে বলতেন যে রাষ্ট্রের এই কারণে, ঐক্যের কারণে, এই কারণে এইটা আমি করব, এই ধরনের কথাও তো বলছেন না, তাহলে আমরা ভরসাটা পাবো কোথায় আসলে? আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমাদের তো সময় সংক্ষিপ্ত, আমি একটা কথা বলতে চাই যে হ্যাঁ, আমরা পজিটিভ একদম শেষ বাংলাদেশ, পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আমরা দ্য একদম শেষ পজিটিভ পর্যায়ে, হ্যাঁ। বাংলাদেশ ইজ টু মাচ নিডেড নাও। আমি কাদের জন্য ভাবি জানেন? আমাদের জীবন কিন্তু আমরা যাপন করে ফেলেছি, জি। আমাদের জীবন আমরা যাপন করেছি, আমরা অনেক ইতিহাসের সাক্ষী, আমরা ৭৫-এর সাক্ষী, আমরা আপনার নানা ধরনের অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ঐক্যের সাক্ষী, বাংলাদেশের উন্নতির সাক্ষী, বাংলাদেশের ক্রিকেটের সাক্ষী, অনেক কিছু সাক্ষী আমরা। যে বাচ্চাগুলো এখন বড় হচ্ছে তাদের কথা ভাবতে হবে। তারা কিশোর গ্যাং দেখছে, তারা মব দেখছে, তারা লুটপাট দেখছে, তারা দেখছে অস্ত্র নিয়ে বিমানবন্দর দিয়ে পার হয়ে যাওয়া যায়, তারা কোনো ঐক্য দেখছে না, আশা দেখছে না, ভবিষ্যৎ দেখছে না, চাকরি দেখছে না। এই ধরনের একটা বাংলাদেশের জন্য আপনি জুলাই বিপ্লব করেছিলেন। যে বিপ্লবী আপনি করেন, আপনি মানুষকে তো একটা ডেস্টিনেশন, একটা পথ, একটা গন্তব্যের কথা বলবেন। আপনি খেয়াল করেন গত 6 মাস অর্থনীতির কোনো খবর নেই, গত 6 মাস বিজ্ঞান প্রযুক্তির কোনো খবর নেই, গত 6 মাস 1 বছর আপনি কোনো শান্তি শৃঙ্খলা শিক্ষার খবর নেই। আপনি শুধু একে হটাবো, ওকে হটাবো, আমার এই সংস্কার, আমার এটা। দিস ইজ নট দ্য ওয়ে বাংলাদেশ। আমার মনে হয় না বাংলাদেশ এটা ডিজার্ভ করে। বাংলাদেশের মেহনতি মানুষ, শিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, এরা এটা ডিজার্ভ করে না। এদেরও ভালো থাকার অধিকার আছে, এবং ভালো থাকার অধিকারের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। এখন শেষ করার আগে যেটা বলতে চাই, যারা মুক্তিযুদ্ধই স্বীকার করে না, তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ভালোবাসবে কি করে, এগিয়ে নেবেই বা কি করে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। আপনি একটু মানে আবেগপ্রবণী হয়ে গেছেন শেষ দিকে, কিন্তু যারা বিদেশে থাকেন তাদের পক্ষে এটা আসলে ফিল করা সম্ভব। আমরা এগুলো দেখে দেখে এতটাই আমরা হয়ে গেছি, হতাশ হয়ে গেছি, যে এগুলো আসলে মানে কি বলবো আর, খুবই দুঃখজনক। আমাদের অনেক কিছু দেখতে হচ্ছে, তারপরেও আমরা তো আশা করতেই পারি আগামী দিনগুলো ভালো হোক, সে প্রত্যাশা করি। আপনার সঙ্গে আগামীতে আবারও মিলিত হওয়ার ইচ্ছা রাখি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাকে। আপনারা ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।